धुआं निकल रहा था खिड़की से, तब हम लोग को मालूम चला। पपीता गाड़ी बहुत लगा था, उसके बाद सब गाड़ी के साइड करवाए। उसके बाद सब गाड़ी साइड करवाया। इमरजेंसी सीढ़ी भी नहीं है, जो पब्लिक निकला ऊपर से आदमी कूदा है, मर गया। जो कूदा है वो मनोज है, उसका नाम हम पहचानते हैं उसको। घबरा करके कूद गया इस साइड से। मेरा भी आदमी फंसा हुआ, गेस्ट 303 में फंसा हुआ, मेरा भी गेस्ट 3 आदमी। ऊपर का क्या स्थिति पता नहीं। 8 बजे बज के में हम ऊपर से आए हैं, उतरे हैं। 8:04 में फायर हुआ है, तो हम फोन किए कि मेरा गेस्ट जो भी है उधर जाइए। उसके बाद तो बढ़ने लगा, नहीं धुआं बढ़ गया। फर्स्ट फ्लोर में आग लगा था। हमारे जो मालिक है आकाश चावला जी पानी मार रहे थे, बाल्टी पानी मार रहे थे। आज হোটেলে আগুন লাগে 1, 2, 3 আমরা দমকল এবং ডিএনজি সার্চ অপারেশন করেছি, আর কেউ নেই। 4 আর 5-এ প্রচণ্ড হিট হয়ে যাওয়ায় আস্তে আস্তে ওপর দিয়ে জল দিয়ে ঠান্ডা করে ওই ঘরগুলোকে দেখা হচ্ছে যে আর কেউ আছে কি না। ছিলাম হ্যাঁ, সেও এসে গেছে ধোঁয়া সাথে সাথে। আমরা এখান থেকে ওইখানে গাড়ি নিয়ে এসে উদ্ধার করা হলো। আমরা 25 জন মতো ছিলাম। সব হোটেল স্টাফ। না, রুমে 2 জন ছিল, 2 জন এসে 2 জন বাইরে চলে এসেছিল। সিঁড়ি দিয়ে নামতে পারা জানি না, এক তো আগ হচ্ছে। এই আগুন লেগে গেছে বলছে, যখন নিচে যাচ্ছিলাম তখন তো নিচে ধোঁয়া আসছে, তখন সোজা সবাই উপরেই চলে এসেছে ছাদে, ব্যাস। এছাড়া এরপরে কিভাবে লেগেছে কি হয়েছে বলতে পারবো না। 2টো সিঁড়ি, পেছন দিকে একটা, সামনে একটা। না ওইটাই তো, ওই সাইডটাই আগুন লেগেছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। কলকাতার বড়বাজার কালকে রাতে যে ঘটনা ঘটেছে, রাত 7:30 নাগাদ যে ঘটনা ঘটেছে, এটা যথেষ্ট ভয়ঙ্কর একটা ঘটনা। কারণ এর আগে কলকাতাতে প্রায়শই কিন্তু অগ্নিকাণ্ড ঘটে চলে, কিন্তু এই প্রথমবার এরকম হলো যে বড়বাজারে এরকম একটা জায়গাতে অগ্নিকাণ্ড হয়েছে এবং 14 জন, এখনও পর্যন্ত 14 জনকে মৃত ডিক্লেয়ার করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এতজন মরছে কিভাবে? এতজন একইভাবে সেম প্রসেসে আমরা দেখেছিলাম আমরিতে একবার ঘটনা ঘটেছিল, তারপর পার্ক স্ট্রিটে একটা বিশাল বড় অগ্নিকাণ্ড হয়। কলকাতার বড়বাজারে প্রায়শই লেগে থাকে, কিন্তু কালকে রাতে কলকাতার বড়বাজারে একটা হোটেলের মধ্যে আগুন লাগে এবং হোটেল থেকে বেরোতে পারেনি, অর্থাৎ মানুষরা বেরোতে পারেনি। ভেবে দেখুন কতটা কষ্টের সঙ্গে মানুষগুলো মরেছে। 14 জন মারা গেছে। পুলিশ সিট গঠন করেছে ইনভেস্টিগেশনের জন্য, গভর্নমেন্ট সব দিক দিয়ে দেখছে। এখন প্রশ্ন হলো যে এই এত কিছু থাকার সত্ত্বেও, আমাদের কাছে এত অ্যাডভান্স ফায়ার সিস্টেম থাকা সত্ত্বেও, আমাদের কাছে এত বিল্ডিং প্ল্যান থাকা সত্ত্বেও, ফায়ার সেফটি রুলস থাকা সত্ত্বেও কেন এরকম প্রত্যেকবার সাধারণ মানুষকে মরতে হবে? এই যে মৃত্যুগুলো হয়, এই মৃত্যুগুলো কিন্তু কোনো আভিজাত্য বা যারা অভিজাত পরিবার থেকে বিলং করে তারা কিন্তু কেউ মরে না, মরে সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষ, তার মৃত্যু হয়। তো এই পুরো ঘটনাটা ঘটেছে কিন্তু বড়বাজারে মেছুয়াপট্টি, যেখানে ফলপট্টির যে মার্কেট আছে, যেখানে ফলের মার্কেট রয়েছে, যেখান থেকে পুরো ওই বড়বাজার থেকে পুরো রাজ্য জুড়ে ফলের সাপ্লাই হয়, সেইখানে কিন্তু এই ঘটনা ঘটেছে। আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে শেয়ার করব যে কী ঘটনা, কেন এরকম ঘটনা বারবার কলকাতার বুকে হয়ে চলেছে। সব কিছু এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। আগে দেখুন কি ঘটনা ঘটেছে। দেখুন, কলকাতার বড়বাজারে মেছুয়াপট্টি এরিয়া, যেখানে কলকাতার বড়বাজারে মেছুয়ার ফলপট্টি এরিয়া, যেখানে একটা হোটেল রয়েছে, হোটেলটার নাম হচ্ছে ঋতুরাজ হোটেল। ওই হোটেলে টোটাল আগুন লাগে এবং যেটা বলা হচ্ছে যে ওই হোটেলে যখন আগুন লেগেছিল তখন প্রায় ওখানে 200-র ওপরে লোক ছিল, 200-এর ওপরে বেশি মানুষ ছিল। এবং আগুন যেটা লাগে সেটা কিন্তু ওই হোটেলে রান্নাঘর থেকে কিন্তু আগুনটা লাগে। যাই হোক, আগুন লাগার পরে হোটেলের যে মালিক, সে আগুনটাকে নেভানোর চেষ্টা করে, কিন্তু পরবর্তীকালে আগুন নেভাতে পারে না। তারপরে হোটেলের সবাইকে বলে নিচে নেমে যেতে, কিন্তু ততক্ষণে আগুন কিন্তু অনেকটা ছড়িয়ে পড়েছে। হোটেলের যারা কর্মচারীরা আছে, সেই কর্মচারীরা
তারা বেরোনোর চেষ্টা করে কিন্তু বেরোতে পারে না অবভিয়াসলি। আপনারা যদি কখনো বড়বাজার যান বা কোনো হোটেলে যান, সেখানে প্যাসেজ কিন্তু খুব কম থাকে। এইটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম, যে আমাদের ইন্ডিয়াতে এনবিসি ন্যাশনাল বিল্ডিং কোড রয়েছে, যেখানে বলা আছে যে একটা পার্টিকুলার রেশিওতে স্টেয়ারকেস তৈরি করতে হবে, সিঁড়ি তৈরি করতে হবে, লিফট রাখতে হবে যাতে বেরিয়ে আসতে পারে সবাই, কিন্তু সেরকম কোনো স্ট্যান্ডার্ড কিন্তু ফলো করা হয় না। কলকাতার মতো এরিয়াতে, বড়বাজার এবং সেন্ট্রাল কলকাতাতে বহু বাড়ি আছে যে বাড়িগুলোতে কোনো রুলস ফলো করা হয় না, এবং ইলেকট্রিক সার্কিট বা ইলেকট্রিক যে ওয়্যারগুলো কীভাবে গেছে না দেখলে, আপনি ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে ওখানে সিচুয়েশান কেমন থাকে। তো যাই হোক, সেখানে এইরকম ঘটনা ঘটেছে, তারপর বেরিয়ে আসার চেষ্টা করেছে, বহু মানুষ ওপর থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছে। একজন কর্মচারী আছে, তার নাম মনোজ পাসওয়ান, সে ওপর থেকে ঝাঁপ দেয়, আর ঝাঁপ দেওয়ার কারণে নর্মালি যা হয়, একটা বডি ফ্র্যাকচার হওয়ার কারণে মারা যায়। তাকে যখন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তখন সেখানে মৃত বলে ডিক্লেয়ার করা হয়। তো একটা মানে বলতে পারো একটা নৃশংস ঘটনা বলতে পারো, মানে এরকম ঘটনা যেগুলো জাস্ট মেনে নেওয়া যায় না। যেখানে আমাদের ইন্ডিয়াতে এত কিছু আছে, এত কিছু আমরা ফায়ার সেফটি রুলস বানিয়ে রেখেছি। আমি একটু আপনাদেরকে ফায়ার সেফটি রুলসগুলো একটু বোঝাতে চাই, যে ইন্ডিয়াতে রিসেন্টলি এনসিআরবির একটা রিপোর্ট এসেছিলো, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, তার একটা রিপোর্ট এসেছিলো যে 2022 থেকে 2023-এর মধ্যে টোটাল 7,055খানা এরকম ফায়ার ইনসিডেন্ট হয়, ঠিক আছে, এবং সেই ফায়ার ইনসিডেন্টে এখনও পর্যন্ত প্রায় 7,500 মানুষ প্রাণ দিয়েছে। অর্থাৎ এই ফায়ার সেফটি রুলসগুলোকে ফলো না করার কারণে প্রায় 7,000-7,500 মানুষ কিন্তু প্রত্যেক বছর মারা যাচ্ছে। আমরা দেখেছিলাম গুজরাটে একটা এরকম সেম ঘটনা ঘটেছিল, উপহার সিনেমা 1997 পিরিয়ডে। ওখানেও সেম আগুন লাগে, দুটো গেট ছিল, দুটো গেট থেকে মানুষ বেরোতে পারে না, এবং প্রায় 150-র ওপরে মানুষ কিন্তু মারা যায়। এরপরে আমরা বিভিন্ন জায়গাতে এরকম ঘটনা দেখেছি, কলকাতার বুকেও আমরি হসপিটালে আমরা ঘটনা দেখেছি, এছাড়া পার্কস্ট্রিটেও একটা ঘটনা হয়েছিল, তোমরা জানো। তো এই ঘটনাগুলো কিন্তু হতেই থাকে। তো প্রশ্ন হলো যে তাহলে কি মানে এরকম ঘটনা কন্টিনিউ চলতে থাকবে? দেখো, আমাদের মানে ইন্ডিয়াতে ন্যাশনাল বিল্ডিং কোড রয়েছে। ন্যাশনাল বিল্ডিং কোড এটা বলে যে একটা পার্টিকুলার রুলস বানানো আছে, যে এই রুলস অনুযায়ী বাড়ি বানাতে হবে, বাড়িতে স্টেয়ার কেস প্রপার থাকতে হবে, একটা রেশিও মেনটেন করতে হবে, ওপেন স্পেস রাখতে হবে, এবং ফায়ার অ্যালার্ম রাখতে হবে, ফায়ার সেফটি রুলস ফলো করতে হবে, তবে গিয়ে বাড়ি বানানো যায়। কিন্তু আমরা কলকাতার বুকে কি দেখতে পাচ্ছি, আরবান এরিয়া, কলকাতার সেন্ট্রাল এরিয়াগুলোতে কি দেখতে পাচ্ছি, একটা বাড়ি আর একটা বাড়ির সঙ্গে কমপ্লিটলি অ্যাটাচড, কোনো ওপেন স্পেস নেই, এত চারদিকে ইলেকট্রিক সার্কিট, এত চারদিকে ভরা হয়ে রয়েছে, এবং কোনো ওপেন স্পেস রাখা হয় না। সব থেকে বড় ব্যাপার যে কোনো ওপেন স্পেস রাখা হয় না। আর মানে যথেষ্ট পরিমাণে বলতে পারো যে একটা বাড়ি আর একটা বাড়ির সঙ্গে এতটা ঘিঞ্জি হয়ে রয়েছে, একটা হাওয়া ঠিকঠাক করে পাস করে না, এবং কোনো সময় যদি কোনো কিছু এরকম ইনসিডেন্টও হয়, ফায়ার অপারেটরকে ওখান পর্যন্ত পৌঁছতেই পারে না, অনেক ক্ষেত্রে দমকল ভেতরে গিয়ে আগুন নেভাতেই পারে না। এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আগুন লেগেছে 7:30টার সময়, কিন্তু দমকল এই পুরো ব্যাপারটা ক্যাপচার করে উঠতে পেরেছে প্রায় 9টা, 9:30টার সময়। তাহলে তুমি ভেবে দেখো যে 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লেগেছে শুধুমাত্র দমকলকে ওই জায়গাটাকে পুরোটাকে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। তার মানে ওখানে নিশ্চয়ই সেই পসিবিলিটি ছিল না, দমকল পৌঁছতে পারেনি। যাই হোক, 2016 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা কোড নিয়ে এসেছিল, মডেল বিল্ডিং বাই লস রুল। 2016 সালে এই রুলটা নিয়ে আসে, কিন্তু সেই রুলে বিভিন্ন ফায়ার প্রোটেকশনের কথা বলা হয়, সেফটি রিকোয়ারমেন্টসের কথা বলা হয় যে এরকম কোনো দাহ্য এলিমেন্ট বাড়ির মধ্যে স্টোর করে রাখা যাবে না, অ্যান্ড অলসো ইলেকট্রিক সার্কিটকে প্রপারলি মেনটেন করতে হবে, এরকম প্রচুর ল নিয়ে আসে। কিন্তু ভারতে একটা সমস্যাই এটা, যে কোনো আইন এলে সেই আইনটাকে যে ফলো করা হয় সেটা কিন্তু কখনো রেগুলেট করার মতো যারা রেগুলেশন অথরিটি, যারা রেগুলেটর অথরিটি, যেরকম ফায়ার সেফটি যারা অফিসার থাকে, যেরকম আমরা পুলিশকে দেখতে পাই, তো তারা যে রেড করে এই জিনিসগুলো দেখবে, এগুলোর পরিমাণ খুবই কম। আর সেখানে যতটুকু হচ্ছে সেটাতে আবার কিন্তু করাপশান কিন্তু লুকিয়ে আছে। যাই হোক, এইগুলো হচ্ছে ব্যাপার, কারণ কি যতদিন না এই সমস্ত জিনিসগুলোকে বন্ধ করা যাবে, যতদিন না আমরা প্রপারলি ফায়ার সেফটি রুলসগুলোকে ফলো করে বিল্ডিং করার পারমিশন দেবো, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আর কলকাতার মতো বুকে মানে যে দুর্ঘটনা, কলকাতাতে যে ধরনের সিচুয়েশান হয়ে রয়েছে, একটা বাড়িতে আগুন লাগলে আরেকটা বাড়িতে স্প্রেড করতে বেশি সময় লাগবে না, কারণ এতটা ঘিঞ্জি, কোনো ওপেন স্পেস রাখা হয় না, এতটা ঘিঞ্জি। তো মানুষের ওখানে স্টে করা, লিভ, মানে ওই যে একটা হয় না যে ওখানে থাকবো, একটা শান্তি বলে মানুষের কিন্তু কিছু থাকে না। এত চারদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে বিল্ডিং টু বিল্ডিং এত কনজেশন,
তারপরে মানে ছোটোখাটো সব কিছুতেই কিন্তু একটা বিজনেস পারমিশন পেয়ে যাওয়া, যেরকম বড় বাজারে যদি যাও তাহলে সেখানে দেখতে পাবে যে প্রত্যেকটা দোকান মানে বিভিন্ন প্রচুর দোকান হয়ে রয়েছে এবং সেই দোকান একটা দোকানের সঙ্গে কানেক্টেড, তার মধ্যেখানে কোনো স্পেস নেই। একটা দোকান আরেকটা দোকানের হয়তো সেম ওয়াল ফলো করছে, দুদিকে দুটো আলাদা দোকান কিন্তু কোনো স্পেস নেই, এবং ছোটো ছোটো দোকানে মাল পুরো ভর্তি, কেমিক্যাল এলিমেন্ট থেকে শুরু করে প্লাস্টিক এলিমেন্ট থেকে শুরু করে প্রচুর ভর্তি। তো এই জিনিসটা কিন্তু যখন কখনো আগুন লাগে তখন কিন্তু অনেক বেশি স্প্রেড করতে কিন্তু হেল্প করে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এনডিএমএ, তো এনডিএমের একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে অনেক কিছু রুলস বলা আছে যে কোনো একটা বিজনেস পারমিশন বা কমার্শিয়াল পারমিশন পেতে গেলে বিভিন্ন ধরনের রুলস ফলো করতে হয়। তার মধ্যে যেরকম একটা ম্যাক্সিমাম হাইট মেনটেন করতে হয়, ফ্লোর এরিয়ার একটা রেশিও মেনটেন করতে হয়, ওপেন স্পেস মেনটেন করতে হয়, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্রপারলি করতে হয় যাতে ফায়ার কোনোভাবে না করে। এছাড়া স্টিল স্ট্রাকচার, বাড়ির চারদিকে মেটালিক স্টিল স্ট্রাকচার দিতে হয় যাতে কখনো ফায়ার লাগলে ফায়ার অপারেটর যাতে উঠতে পারে। যাই হোক, এন্ট্রি এক্সিট যে এরিয়াটা সেটা খুব ক্লিয়ারেন্স রাখতে হয়, ঠিক আছে, অ্যান্ড এসকেপ লাইটিং রাখতে হয় যে এই রাস্তা দিয়ে কখনো ধরো যদি এরকম ঘটনা ঘটে তাহলে এসকেপ লাইটিং যাতে জ্বলতে পারে। তো এরকম অনেক কিছু কিন্তু এনডিএমের তরফ থেকে কিন্তু বিভিন্ন অথরিটিকে কিন্তু এই ইনফরমেশানগুলো দিয়েছে। কিন্তু যেহেতু এই যে পুরো বিষয়টা মানে এই যে ফায়ার যে ব্যাপারটা সেটা কিন্তু স্টেট সাবজেক্ট, 12 শিডিউলে এটাকে স্টেট সাবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করা আছে। যেহেতু ওটা একটা স্টেট সাবজেক্ট তাই জন্য স্টেট এতে স্টেপ নেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট এতে কখনো কিন্তু হস্তক্ষেপ করে না। তো স্টেটে কিন্তু আমরা সেই রকমভাবে কিন্তু দেখতে পাই না, সেরকমভাবে স্টেট গভর্নমেন্টের ফায়ারের বিষয়ে স্টেপ নেওয়া সেরকম দেখা যায় না। তাই এটা অনেক বড় দুর্ঘটনা, এরপরে হয়তো ভবিষ্যতে গিয়ে আরও অনেক বড় দুর্ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্য। যদি আমরা এখন ঠিকমতো স্টেপ না নিই তাহলে কিন্তু ভবিষ্যতে আরও অনেক বড় দুর্ঘটনা সামনাসামনি হতে হবে। আজকে আমরা জানি অক্ষয় তৃতীয়া রয়েছে, আজকে অনেক বড় একটা দিন, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আজকে জগন্নাথ মন্দির দীঘাতে উদ্বোধনের মমতা ব্যানার্জি গেছেন। তো বলতে পারো যে এই সেই দুর্ঘটনার দিনও এত বড় একটা দুর্ঘটনা, মানে আজকের দিনে এরকম একটা দুর্ঘটনা হবে কেউ এক্সপেক্ট করতে পারেনি, ভাবতে পারেনি। যাই হোক, যথেষ্ট দুঃখের একটা ঘটনা। আমি পুরো ভিডিওটাতে এক্সপ্লেন করলাম যে কেন এরকম ঘটনা ঘটছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই।